আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দর্শক। আপনারা জানেন এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছেন। মানে তার জাতীয় নিরাপত্তা যে কৌশল, সেই কৌশলটি তিনি সাইন করেছেন এবং প্রকাশ করেছেন। এবং এই জাতীয় নিরাপত্তা কৌশল দেখে যার পর নাই খুশি হয়েছে রাশিয়া। রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ বলেছেন যে রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে এই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলের দৃষ্টিভঙ্গি মিলে যায়। কিন্তু আতঙ্কে পড়ে গেছে ইউরোপ এবং ইউরোপের অনেক বিশেষজ্ঞ বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করা হয়েছে তা যুক্তরাষ্ট্র ইউরোপের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এমন একটা ইঙ্গিত রয়েছে। সুতরাং কি হচ্ছে আসলে, কি আছে জাতীয় নিরাপত্তা কৌশলে, চলুন আলোচনা করি। প্রথম কথা হলো যে জাতীয় নিরাপত্তা কৌশলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য একটা অগ্রাধিকার। এবং একই সঙ্গে এই কৌশলপত্রে বলা হয়েছে যে ন্যাটো একটা চিরস্থায়ী সম্প্রসারণশীল সামরিক জোট হবে, এই যে একটা ধারণা, এই ধারণার অবসান হওয়া দরকার। তাহলে ব্যাপারটি কি দাঁড়াচ্ছে? ব্যাপারটি হলো যে ন্যাটো ধীরে ধীরে বাড়তেই থাকবে এবং চিরদিন ধরে এটা অনেক বেড়েই যাবে, এরকম একটা সম্প্রসারণশীল সামরিক জোট হওয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্র। ন্যাটো বিষয়ে যুক্তরাষ্ট্র যখন কথা বলে তখন সেটি প্রণিধানযোগ্য। কেন? কারণ ন্যাটো পরিচালনা করার জন্য যে পরিমাণ টাকা পয়সা দরকার হয় তার বেশিরভাগই যুক্তরাষ্ট্র দিয়ে থাকে। আবার ধরুন, এই ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রকে মাথার উপরে রেখে ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের ভঙ্গুর অর্থনীতি, তাদের নিরাপত্তা ঝুঁকি, এসব বিষয়গুলোকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। তখন দুটো মেরু ছিল বিশ্বে, একটি হলো সমাজতান্ত্রিক রাশিয়া, একটি হলো গণতান্ত্রিক পুঁজিবাদী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চিন্তা করে দেখলো যে ইউরোপের উপরে তাহলে রাশিয়ার কোনো প্রভাব পড়বে না এই ন্যাটো তৈরি করার পর, এবং তখন তারা ন্যাটো তৈরি করে ফেলে। 12টি দেশ দিয়ে ন্যাটো জোট পথ চলা শুরু করেছিল। এখন সেখানে সদস্যের সংখ্যা 32টি। এই হলো ন্যাটোর অবস্থান। কিন্তু এই যে এই বক্তব্য থেকে রাশিয়া খুব খুশি হয়ে পড়ে। কেন খুশি হয়ে পড়ে? কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসময় বলেছিলেন যে শুধুমাত্র যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ না পেয়ে থাকবে ব্যাপারটি তা নয়, ন্যাটো আসলে তার পূর্ব দিকে সম্প্রসারণ করতে পারবে না। অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকেও ন্যাটোর সদস্য করা যাবে না, এটি যুদ্ধ বন্ধ করার একটা শর্ত হিসেবে মিস্টার পুতিন উচ্চারণ করেছিলেন। এখন দেখুন তাহলে, যদি ন্যাটো যদি তার সম্প্রসারণের এই যে ধারণা সেটা থেকে যদি সরে আসে, তাহলে মিস্টার পুতিন যা চেয়েছিলেন সে বিষয়টি বাস্তবায়িত হতে যাচ্ছে। এবং যুক্তরাষ্ট্র স্পষ্ট করেই রাশিয়াকে তাদের শত্রুর তালিকায় শ্রেণীভুক্ত করেনি এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে। অর্থাৎ রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক উন্নয়নের বিষয় প্রচ্ছন্নভাবে এতে রয়েছে। আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও বলেছেন যে ক্ষমতায় আসার পর 24 ঘন্টার মধ্যে তিনি যুদ্ধটা বন্ধ করে দিতে পারবেন, কিন্তু বাস্তবে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা কিংবা যুদ্ধবিরতির জন্য তাকে বেশ কয়েকবার দফায় দফায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলতে হয়েছে। আলাস্কাতে মিস্টার পুতিন এবং মিস্টার ট্রাম্প একটা একান্ত বৈঠক করেছেন, মানে একা একা কথা বলেছেন। তাদের নিজেদের ভিতরে কি আলোচনা হয়েছে সেটি কিন্তু বিশ্ব জানে না। কিন্তু আবার ধরুন, রাশিয়া যেটি আগ্রহী সেটি হলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা অর্থনৈতিক টাই গড়ে তোলার জন্য তারা আগ্রহী। সুতরাং দ্বিপাক্ষিক সম্পর্ক যদি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের গড়ে ওঠে, তাহলে সঙ্গত কারণেই যে একটা শত্রু শত্রু ভাব রাশিয়ার সঙ্গে ইউরোপের পক্ষ হয়ে, এই বিষয়টি তাহলে এখানে অবসান ঘটতে পারে বলেই বিশ্লেষকদের অনেকে বলছেন। সুপ্রিয় দর্শক, স্নায়ুযুদ্ধের সময় বা ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যেই শত্রু শত্রু ভাব ছিল, তখন রাশিয়ার নেতারাও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন, যুক্তরাষ্ট্রের নেতারাও রাশিয়ার সমালোচনা করেছেন। কিন্তু দুটো সময়ে আমরা যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে খুব ক্লোজলি কাজ করতে দেখেছি।
একটা হলো যে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল 1991 সালে, তারপরে যখন সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলো থেকে পারমাণবিক অস্ত্রগুলো রাশিয়াতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র রাশিয়াকে ব্যাপকভাবে সহযোগিতা করেছে। আবার ধরুন, যুক্তরাষ্ট্রে যখন 9/11-এ টুইন টাওয়ারে হামলা হয়েছিল, এরপরে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্লোজলি কাজ করেছে এবং সহযোগিতা করেছে। কিন্তু 1994 সালে এসে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন মিস্টার বিল ক্লিন্টন। তিনি ন্যাটোর সম্প্রসারণে একটা মানে তার মতামত ছিল, মানে তার সম্মতি ছিল, ন্যাটো তখন বাড়তে থাকে। এবং 1999 সালে যখন মিস্টার পুতিন ক্ষমতার শীর্ষে আরোহণ করলেন, তখন যে উত্তেজনা ক্লিন্টন আমলে শুরু হয়েছিল, সেই উত্তেজনা আরো বাড়তে থাকে মিস্টার পুতিন আমলে। এরপর যখন মিস্টার পুতিন 2014 সালে ক্রিমিয়া দখল করে নিল, যখন 2022 সালে ইউক্রেনে হামলা চালালো, এবং তখন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে ব্যাপকভাবে দাঁড়িয়ে যায়, ইউরোপের পাশে দাঁড়িয়ে যায়, এবং রাশিয়ার সঙ্গে ব্যাপক সম্পর্কের অবনতি ঘটে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করার একটা চেষ্টা করছেন, এবং এই ভালো করার চেষ্টার অংশ হিসেবে তিনি প্রায়ই মিস্টার পুতিনের প্রশংসা করেন, প্রশংসামূলক বাক্য বলেন, এবং এ থেকে অনেকে ধারণা করে নেন যে যুক্তরাষ্ট্র আসলে রাশিয়ার প্রতি মিস্টার ট্রাম্পের আমলে একটা নমনীয় মনোভাব নিয়ে আছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হলো যে মিস্টার ট্রাম্প তার প্রথম আমলে যখন ক্ষমতায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে, তখনও তিনি রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দ্বিতীয় মেয়াদেও তিনি এই যে কিছুদিন আগে রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যা এই যুদ্ধ বন্ধ করার জন্য সহায়ক হবে বলে ইউক্রেন এবং ইউরোপ মনে করে। এবারে মিস্টার ট্রাম্প যে জাতীয় নিরাপত্তা কৌশলপত্র তৈরি করেছেন, এখানে ফ্লেক্সিবল রিয়েলিটি যে নীতি, অর্থাৎ বাস্তবতাকে বিবেচনা করে নমনীয় কৌশল নেয়ার যে নীতি, সেটির প্রতিফলন রয়েছে, এবং এটি মনরো ডক্ট্রিনেরই প্রতিফলন হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যাকে বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্র আবার পশ্চিম গোলার্ধকে তার নিজের আধিপত্যের জায়গা হিসেবে গড়ে তুলবে। তাহলে যুক্তরাষ্ট্রের এই যে নতুন সিকিউরিটি কৌশল নিয়ে রাশিয়া এই যে খুশি হয়েছে, এর পাশাপাশি একটা সমালোচনাও করা হয় যে মিস্টার ট্রাম্প যেই মতামত পোষণ করেন, তার ভেতরে যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট রয়েছে, তারা ভিন্ন মত পোষণ করে। এখন ডিপ স্টেট বলতে বলা হয় যে ট্রাম্প প্রশাসনের ভেতরে বা যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে এমন কিছু মানুষ আছেন যারা ব্যাপক প্রভাব বিস্তার করেন এবং নিজস্ব মতামতের প্রতিফলন তাদের রাষ্ট্রীয় কাজের মধ্যে ফেলে দিতে পারেন। যদিও ট্রাম্পের যারা সমর্থক রয়েছেন, তারা মনে করেন যে ডিপ স্টেট কথাটি যে বলা হয়, এটি আসলে একটা ষড়যন্ত্রেরই অংশ, বাস্তবতা আসলে ওরকম নয়। কিন্তু তাহলে এই জাতীয় নিরাপত্তা কৌশলে গুরুত্ব দেওয়া হয়েছে কোন দিকে? গুরুত্ব দেওয়া হয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চল ঘিরে যে অর্থনৈতিক জায়গা। মিস্টার ট্রাম্প মনে করেন বা যুক্তরাষ্ট্র এখন মনে করে যে আগামী দিনগুলোতে এই জায়গাটি, ইন্দো প্যাসিফিক অঞ্চল যেটি যুক্তরাষ্ট্র পর্যন্ত গিয়ে বিস্তৃত হয়, তা আগামী দিনের বিশ্ব অর্থনীতির এবং রাজনীতির সংঘাতের মূল কেন্দ্র হয়ে উঠতে পারে। বিশেষ করে চীনের দিকে মিস্টার ট্রাম্প ভালো করেই নজর দিয়েছেন, এবং চীন তাইওয়ান যে সংঘাত রয়েছে, যে রসায়ন রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আরো বেশি শক্তি সংগ্রহ করা, সঞ্চয় করা, বাড়ানো দরকার বলেই মিস্টার ট্রাম্প মনে করেন। আপাতত যুক্তরাষ্ট্রের যেই নিরাপত্তা কৌশল প্রকাশিত হয়েছে, তাতে করে রাশিয়া ব্যাপক খুশি হলেও ইউরোপের কপালে একটা চিন্তার ভাঁজ পড়েছে বলেই বিশ্লেষকরা বলছেন। সবটা শুনলেন সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।